রামনবমীর দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রাম মন্দিরে। ৩.৫ বিঘা জমিতে অযোধ্যার আদলে তৈরি হবে এই মন্দির, এমনই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। এই পূর্ব মেদিনীপুরের দীঘাতেই পুরীর আদলে বিশাল জগন্নাথ মন্দির তৈরি করেছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকো এবং ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের উদ্বোধন। এবার নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে রাম মন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দোল পূর্ণিমার দিন তিনি জানালেন ৬ এপ্রিল রামনবমীর দিন হবে শিলান্যাস অনুষ্ঠান। ৬ এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে ৩.৫ বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টার সময় মহিলারা শঙ্খধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন। বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনি নিয়ে আসবেন, অন্যরাও আসবেন। রাম সকলেরই আরাধ্য দেব। সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব। এই পূর্ব মেদিনীপুরের দীঘাতেই পুরীর আদলে বিশাল জগন্নাথ মন্দির তৈরি করেছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকো। জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণা করেছেন তিনি। তার ঠিক ২৪ দিন আগেই দীঘা থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাসের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। রাম মন্দির কেউ করতেই পারে, কিন্তু মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির বানাচ্ছেন, তার পাল্টা কিছু করতে হবে এই ইচ্ছা থেকে উনি করছেন। পুরো রাজনীতিটাকে উনি কমিউনালাইজ করার চেষ্টা করছেন। এটা ভালো নয় এবং ওর থেকে বিরত থাকা দরকার। ভোটের লড়াইয়ে জয়ের পথ কি তাহলে মন্দিরের লড়াইয়ের মধ্যে দিয়েই খোঁজার চেষ্টা হচ্ছে? সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। সমিতা, ২০২৬ অর্থাৎ ১ বছর পর বিধানসভা নির্বাচন, তার আগে আমরা দেখতে পাচ্ছি একেবারে মন্দির বনাম মন্দিরের লড়াই। ধর্মাস্ত্রই তাহলে এখন মূল অস্ত্র। দেখুন, ২০২৪-এ রাম মন্দিরকে কেন্দ্র করে যেভাবে গোটা ভারতবর্ষে জিগির তুলেছিল বিজেপি, তার ফলাফল আপনারা ৪০০ কিন্তু যেতে পারেনি। ওই উত্তরপ্রদেশেই কিন্তু তাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি চাই মন্দির হোক, কোনো অসুবিধে নেই। মন্দির বিজেপির, রাম তো শুধু বিজেপির নয়, রাম সবাইয়ের দেবতা, কিন্তু ধর্ম আগে, কর্ম পরে। আমি শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ১ কোটি করে চাকরি, কর্মসংস্থানের কথা, সেইগুলোকে আনুক। দীঘাতে একটা মন্দির হলে তার অর্থনৈতিক দিকটাও অনেকটা খুলে যাবে, সাধারণ মানুষের ওখানে যাতায়াত বাড়বে, নিঃসন্দেহে একটা পর্যটন কেন্দ্র তৈরি হবে মন্দিরকে কেন্দ্র করে। আমি চাই রাম মন্দির হোক, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই যে ধর্মকে সামনে নিয়ে এসে এই যে জিগিরটা তুলে দেওয়া হচ্ছে, একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি, সাম্প্রদায়িকতার যে একটা ভাবনা চিন্তা, এইটাকে আমি বলবো যে এইটা কোনোদিনই পশ্চিমবাংলার রাজনীতিতে ছিল না। আমরা ধর্মনিরপেক্ষ, সবসময় বলি সংবিধানে যা, আমরা কোনো একটা বিশেষ সম্প্রদায়কে ছোট করতে পারি না, সবাইকে নিয়ে চলা আমাদের অভ্যাস, সেইটা যেন মাথায় থাকে। বাঙালি জাতি, রানী ভবানী, রানী রাসমণির জাতি বাঙালি মন্দির অতীতে তৈরি করেছে। অরঙ্গজেবের গোটা কাশী ধ্বংস করার পর অক্ষয় কুমার মৈত্রের বর্ণনায় পরিষ্কার লেখা আছে, রানী ভবানী প্রথম কাশী উদ্ধার করেছিলেন শতাধিক মন্দির তৈরি করে। আজকে যদি বাঙালি কেউ মন্দির তৈরি করছেন, মন্দির তৈরি করতে পারেন। তবে দীঘার জগন্নাথ মন্দিরটা জগন্নাথ দেবের মন্দির না সেটা একটা কালচারাল স্থান, এটা সরকারকে ক্ল্যারিফাই করতে হবে প্রথম কথা। কারণ পুরীর জগন্নাথ মন্দির চতুর্ধামের একটি ধাম, দীঘার জগন্নাথের মন্দির তো একটি কালচারাল জায়গা, একটি সেন্টার অফ এক্সিলেন্সের হিসেবে। কারণ সরকার তো ধর্মীয় তৈরি করতে পারেন না সরকারি টাকায়, এটা পরিষ্কার সংবিধানকে তাহলে পরে অগ্রাহ্য করা হচ্ছে। আর কেউ যদি নিজের অর্থে জমি দিতে চায়, মন্দির তৈরি করতে চায়, করবেন। আর আজকে মমতা ব্যানার্জিকে হিন্দু কার্ড খেলতে হচ্ছে কেন হঠাৎ করে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া অনেক ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় তো গড়গড় করে কলমা ফলমা পড়ে দিতে পারেন, কিন্তু চণ্ডীর মন্ত্র, সরস্বতীর মন্ত্র পড়তে গেলেই পরে কুচু সুচো ভুইতো নীল সাদা সুতো রবীন্দ্রনাথ বাবু, ভারতের সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতাই তো প্রথম কথা, কিন্তু প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে বেসিক যে বিষয়গুলো কোথাও সেইগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলোচনা হচ্ছে না। এবং ধর্মকে সামনে রেখে ক্ষমতা দখলের এই যে একটা চেষ্টা, সেটা এই বাংলায় বোধহয় ইদানিংকালে এতটা বেশি প্রকট হতে দেখছি।
না, এটা তো সফট হিন্দুত্বের লাইন, মানে বিজেপিকে ঠেকানোর জন্য সফট হিন্দুত্বের লাইন নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সফট হিন্দুত্বের লাইন দিয়ে স্ট্রং হিন্দুত্বকে রোধ করা যায় না, এটা আমরা বহুবার দেখেছি। বিশ্লেষক হিসেবে সেই কথাটা আবারও বলবো। কিন্তু এই যে 250 কোটি টাকা মুখ্যমন্ত্রী খরচ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং করলেন, এই 250 কোটি টাকা সরকারি কোষাগার থেকে ধর্মের কোনো একটা বিশেষ ধর্মের মন্দিরের জন্য খরচ করা যায়? কোনোভাবেই যায় না। অথচ তিনি সেটা করলেন এবং সেটা তিনি আবার মুখ্যমন্ত্রী হিসেবেই সেখানে গিয়ে উদ্বোধন করতে যাচ্ছেন। তাহলে আমরা যখন প্রধানমন্ত্রী কেন রাম মন্দির উদ্বোধন করতে যাবে নিয়ে বলি, তো মানে বলবো তখন কেন সকল ধর্মের প্রতি সমানভাবে উদার। আমাদের মুখ্যমন্ত্রী সকল ধর্মের প্রতি উদার। তিনি পরিষ্কার বলেন যে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, জেন্দা বেস্তা ত্রিপিটক, গ্রন্থ সাহেব ত্রিপিটক, অর্থাৎ সকল সম্প্রদায়কে নিয়ে চলাটাই তো হচ্ছে যে একটা বিউটি। নাহলে একজন প্রধানমন্ত্রী তিনি কোন পোশাকে কে কি করবে, কে কি খাবে, কে কি বলবে, এটা বিজেপি ঠিক করে দেবে? কেন বিজেপি এটা কোন গণতন্ত্রের কথা হচ্ছে? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নাম করে আজকে ধর্ম চাপিয়ে দেওয়া কেন? আজকে ধর্ম চাপিয়ে দেওয়া কেন? কে কি খাবে? আমি প্রত্যেকের কাছে আলোচনায় আসবো। তবে রামনবমী নিয়েও এবার কিন্তু একেবারে নতুন করে হুঁশিয়ারি শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর গলায়। হিন্দু বিরোধী শক্তির মুখের উপর যাতে জবাব দেয়া যায়, বাংলায় এমন রামনবমী করুন, এমনই বলছেন হুঁশিয়ারি সুরে শুভেন্দু অধিকারী। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। বিজেপি আপন মনে তালপাতা সেপাইরা ওই রাংতা তলোয়ার নিয়ে লাপালাপি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব ধর্মকে সম্মান করেন, তিনি নিশ্চয়ই নিজে হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে, আর সেই কারণে উনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন, ধর্ম নয়, উন্নয়ন। বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই, ছিল না। বাংলার নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে অবাংলার চাপ দাপট, এটা কখনো বাংলা মানুষ মেনে নেবে না। আর যদি কেউ মনে করে থাকে যে 1 কোটি মানুষ রামনবমীতে এসেছে, অতএব সব বেশ বিজয়ী মার্কা হয়ে গেল, আরো বেশি লোক দুর্গাপূজার নামে, অতএব তারা হিন্দু ভাব হয়ে গেল, ঈদের উৎসবেও তো বাংলা মেতে থাকে, এগুলো বোগাস কথা। রাজস্বী, আপনি শুনলেন সুজান চক্রবর্তী বলছেন বাংলায় রামনবমীর সংস্কৃতি ছিল না, তাহলে ধর্মের অস্ত্রকে হাতিয়ার করেই কি এখন ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা, এবং সেটা প্রত্যেকটি দলের ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে, বাংলার সংস্কৃতিতে মার্কস, লেনিন, মাও, স্তালিনরাও নেই। ভারতবর্ষের মাটিতে মহাপ্রভু চৈতন্যদেব, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দের মাটিতে ইম্পোর্টেড আইডিওলজির প্রমাণ নেই, এবং বাঙালি খুনি স্তালিনের পার্টি, জোসেফ স্তালিনের স্তালিনিস্ট কমিউনিস্ট পার্টিরও কোনো জায়গা নেই। যেরকম 1000 বছর ধরে সাইয়দ গাজী গাজনবী, মুঘলরা এবং ব্রিটিশরা রাজত্ব করেছে, 34 বছর এরকমভাবে কমিউনিস্ট পার্টিও রাজত্ব করেছে। সুজন চক্রবর্তীর উচিত একাল ও সেকাল ও একাল, বাঙালির একাল ও সেকাল বইটি পড়ে দেখা, যে ব্রিটিশের আমলে সেই সময়তে কতদিন দেওয়ালিতে ছুটি দেওয়া হতো, কিভাবে বলা হয়েছে দেওয়ালি এবং হোলি, তাতে কতদিন ছুটি দেওয়া থাকতো, রামনবমীতে ছুটি দেওয়া থাকতো। 1800 সালে ঢাকায় রামনবমীর সশস্ত্র কত বড় মিছিল হতো, যেগুলি ব্রিটিশ সরকার আইন করে বন্ধ করে দেয় ভয় পেয়ে। তো সুজন বাবুদের কাছ থেকে আমরা বাঙালি এবং বাঙালিয়ানা শিখবো না, যারা নিজেরাই পশ্চিমবঙ্গের কোনো নেই, ওরা বরঞ্চ ডেমুথের ডিএনএ নিয়ে ইঞ্জিনিয়ারিং করুন, সেটা কাজে দেবে। সমিতার প্রতিক্রিয়া নেব। রামনবমী দিন একেবারে 1 কোটি হিন্দুর রাস্তায় নামার ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী। না, 1 কোটি নয়, 2 কোটি গোটা পশ্চিমবঙ্গই নামুক, আমরা চাই নামুক, কিন্তু একটা দারুণ ইন্ডিকেট কথা বলেছেন যার মধ্যে উস্কানি আছে। কোনো অনুমতি নেবেন না, সবাই নামুন। এই যে ল অ্যান্ড অর্ডার, কোথাও যদি একটা কিছু দুর্ঘটনা ঘটে, যেমন উত্তরপ্রদেশের কুম্ভ মেলাতে যে ঘটনাটা ঘটেছিল, যেখানে রামনবমীকে কেন্দ্র করে গোটা রাজ্যে একটা হিংসা তৈরি হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মকভাবে 30-40 জনের বেশি মারা গেছে, পদপিষ্ট হয়ে মারা গেছে। আজকে ল অ্যান্ড অর্ডারটা যদি রাজ্যের বিষয় হয়, তাহলে তাকে বলতে পারবেন না যে কোনো অনুমতি ছাড়া। আজকে দুর্গাপূজাতেও যদি কোথাও দুর্গাপূজা হয়, সেই সমস্ত কমিটিগুলোকে পারমিশন নিতে হয় পুলিশের। যে কোনো অনুষ্ঠান করতে গেলে একটা
পুলিশ প্রশাসনে পারমিশন নিতে হয়, প্রশাসনই তো দেখে, এটাকে মানতে হবে। এটা কি ধরনের একটু আস্তে না, দেখুন রামকে রাজনীতির আঙিনায় যেভাবে টেনে নামানো হচ্ছে, মানে পুরোটাই কোথাও ভোটের বাজারে কৃতিত্ব নেওয়ার চেষ্টা, এবং তারই একটা প্রতিযোগিতায় সরব হয়েছে প্রত্যেকটি দল। না, রাম বিজেপির একজন ইলেকশন আইডল হয়ে গেছে এখন, সেটা নিয়ে দুবার জিতেছে, একবার হেরেছে রাম মন্দিরের জায়গায় গিয়ে। রাম মন্দির যেখানে প্রতিষ্ঠা করা হলো অযোধ্যায়, সেখানেই বিজেপি হেরে গেল, 5টা জায়গা জুড়ে হেরে গেল, কিন্তু সেগুলো আমরা দেখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে একদিকে শুভেন্দু অধিকারী বলছেন, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করছেন, অন্যদিকে হুমায়ুন কবির আবার তার পাল্টা বলছেন, এই গোটা জায়গাটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের উপর নিয়ে যাচ্ছে। একটা কেউ ছোট করে কিছু একটা করলেই গোটা জায়গায় মানে অন্য কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। এইটা নিয়ে মুখ্যমন্ত্রী কতটা সজাগ, এইটা নিয়ে বিরোধী দলের নেতা কতটা সজাগ, কারণ প্রাণ গেলে কিন্তু আমরা মরবো, ওনাদের কিচ্ছু হবে না, মুখ্যমন্ত্রীরও কিছু হবে না, বিরোধী দলের নেতারও কিছু হবে না, মরবে আমাদের মতো সাধারণ মানুষ, হিন্দু এবং ধর্মের নাম, হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মের নামে সাধারণ মানুষগুলো মরবে। তাদের সুরক্ষার জন্য এই যে ব্যাপারগুলো হচ্ছে তাতে কতটা দুজনে ধ্যান দিচ্ছেন, সেইটাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে, এইটা দেওয়া দরকার। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম গর্বেই এবার তীব্র আঘাত হানলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো, ওর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র 1 বছর, তারপর রাস্তায় ঘুরে বেড়াবে। শুভেন্দু অধিকারীর গড়েই তাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ, আর সেই নিয়ে পাল্টা আক্রমণ থেকে বিরত থাকলো না বিজেপি শিবিরও। আপনাকে ভবানীপুরে হারাবো, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। বিধানসভা নির্বাচনে এখনো বছর খানেক বাকি, কে কোথা থেকে দাঁড়াবেন তা এখনো ঠিক নয়, কিন্তু তার আগেই কে কাকে কোথা থেকে হারাবেন তা নিয়ে তাল ঠোকাঠুকি শুরু হয়ে গিয়েছে। এতদিন শুভেন্দু অধিকারী বারবার হুঙ্কার ছাড়ছিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গড়ে তাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিতে শুরু করলেন তৃণমূলের বিধায়ক সাংসদরা। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো, আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। যদি উনি জিততে পারেন তাহলে আমি 25,000 টাকা আমি ব্যাংক ড্রাফট করে দেবো। না, উনি নন্দীগ্রামে দাঁড়ালেও হারবেন, নন্দীগ্রামে নয়, যেখানে দাঁড়াবেন ওখানে হারবেন, এটা নিশ্চিত। শুভেন্দু অধিকারীকে হারানোর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী হন স্বাগত তাকে, তার নেত্রী হারাতে পারলেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি করে হারাবেন? 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে 1956 ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন 58,835 ভোটে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সৌমিতা, বিধানসভা নির্বাচনের এখনো প্রায় 1 বছরের কাছাকাছি বাকি, কিন্তু কে কোথায় দাঁড়াবেন সিট এখনো ঠিক হলো না, কে কোথায় কাকে হারাবেন তা নিয়ে তাল ঠোকাঠুকি পুরোপুরি শুরু হয়ে গেল। বিজেপি বর্তমান পরিস্থিতি প্রচণ্ড ভয়ানক। মানুষ দেখুন না, ইসবার 200 পার বলে এসে 77, এখন 65-তে রান করছে, এবং মেদিনীপুরের গড় যদি শুভেন্দুবাবুর হয়ে থাকে, তাপসী মণ্ডলের এইভাবে উইকেট পড়ে যাওয়াটা কতটা আতঙ্কের সেটা পরিষ্কার। প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারই করলো, 100% সেন্ট্রাল ফোর্স দিয়ে দিল, কি 200 পার হচ্ছেই। কিন্তু বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের যে আস্থা বিশ্বাস, সেটা প্রমাণ হয়েছে। দুর্নীতি এটা ওটা করেও কোনো লাভ হলো না। সেই জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে কার্ভটা নিচের দিকে নামছে, তাতে বিজেপির সাংগঠনিক অবস্থা অত্যন্ত খারাপ। সবেমাত্র 25 জনকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, নিশ্চয়ই সাংগঠনিক কাজে তাদের দায়বদ্ধতা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে এমন বিশ্বাসযোগ্যতা নিয়েছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডারে হোক, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী থেকে ধারাবাহিকভাবে আপনি দেখবেন মানুষ উত্তর দেবে।
আর এখন থেকেই তো বলে দেওয়া যাবে না 10 মাস পরে কি হবে। রাজনীতি সম্ভাবনার শিল্প, কিন্তু যা পরিস্থিতি দেখা যাচ্ছে, যেভাবে বিজেপির উইকেট পড়া শুরু হয়েছে, আরো কয়েকদিন যেতে যেতে দেখবেন কি অবস্থায় দাঁড়াবে। বিজেপি মানুষ আদৌ করবে কিনা। রাজস্বীদার প্রতিক্রিয়া এই জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে টাইম লাইন বেঁধে দিচ্ছেন এবং বলছেন যে শুভেন্দু অধিকারীর বিধায়ক হিসেবে সময়সীমা আর মাত্র 1 বছর। আপনার আগের প্রতিবেদন ছিল রামনবমী, পরের প্রতিবেদন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের রামনবমীতে কারা পাথর ছোড়ে, কি করে ছেলেগুলো রক্তাক্ত হয় ভোজালি নিয়ে রামনবমীর মিছিলেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা আমাদের জানা নেই। এটা তৃণমূল বলতে পারবে ভালো করে। 65তে রান করছে বিজেপির এমএলএ সংখ্যা, এটা কি তৃণমূলের অফিসিয়াল স্টেটমেন্ট? আমি জানি না এটা সমীরবাবু এটা কোট করতে পারবেন কি না, কারণ বিধানসভায় দাঁড়িয়ে এই কথাটা বলার তাহলে পরে সাহস হচ্ছে না কেন? মুকুল রায় থেকে আরম্ভ করে তাদের কথা। যাই হোক, এবার আসি কল্যাণবাবু দাঁড়াবেন নন্দীগ্রামে, খুব ভালো কথা। উনি তো পার্লামেন্টে গ্লাস ভেঙে ফেলছেন নিজের হাতে, উনি তো আবার কান্নাকাটি করে ফেলছেন। তো এখন ব্রাউনি পয়েন্টস আর্ন করার জন্য তৃণমূলকে নানান কথা নানান জায়গায় বলতেই হবে এখানে দাঁড়িয়ে, কারণ কে পিসির লবি, কে ভাইপোর লবি, এটা তৃণমূলের নিজের কাছে আবার ওই দুলালের তাল মিচড়ি ছবি ও সই মিলিয়ে দেখে নেবেন, তার অবস্থায় দাঁড়িয়ে যাবে। আর কল্যাণবাবু কোন সময় কথা বলেছেন, রাত 8টার আগে না পরে, সেটা টাইমিংটা জানলে পরে আমাদের পক্ষে একটু সুবিধা হতো যে অথেন্টিকেট করা ব্যাপারটা কতটা কি জায়গায় আছে না আছে। কারণ তৃণমূলের তো ব্যাপার আছে যে সূর্যাস্তের আগে পরের একটা ব্যাপার, ওই ব্রিটিশ সাম্রাজ্যের মতন একটা ব্যাপার তো ওদের মধ্যে আছে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গা থেকে আসবো। রবীন্দ্রনাথ বাবু, এই লোডশেডিং এর সময় 5টা বিধানসভা কাউন্টিং হয়েছিল, কি করে 3টে তৃণমূল জিতে গেল সেটা আমরা জানি না। যদি লোডশেডিং করে না থাকতো তাহলে বাকিগুলো বিজেপি জিততো। বাংলার রাজনীতিতে নতুন সংযোজন না, আমি একটা কথাই বলবো যে এত আগে থেকে আপনারা মাঠে নেমে পড়লে শেষ পর্যন্ত টানতে পারবেন তো 26-এর ইলেকশন এখনো অনেক দূরে। এই রকম গা গরম করা কথা, এটা তো সাধারণ মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে, আর আপনারাও লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়বেন। তার থেকে যেটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করা সেটা করুন। তৃণমূল স্তরে আপনারা কতজন আছেন? বরং মানে তৃণমূলের তো যে তৃণমূল স্তরে যারা আছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ, অন্তর্দ্বন্দ্ব, একজন তৃণমূল আর একজনকে মারছে, সেটা তৃণমূলের নেতাই বলছেন। যে 10 কোটি টাকা ঘুষ নিয়ে মন্ত্রী করে দেওয়া হচ্ছে, এ তৃণমূলের নেতাই বলছেন। তাহলে তৃণমূল স্তরে সমর্থনের ভিত্তিকে নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে নিদান দিয়েছেন ভোটার লিস্ট নিয়ে, আপনারা সেই কাজগুলো করুন। বছর বাকি, কিন্তু তার আগে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, হুমকি হুঁশিয়ারি কিন্তু চলছে সমান তালে, এবং জানেন নতুন করে উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। যারা আলোচনায় ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাবো। অন্যান্য খবর নিয়ে ফিরে আসবো আনন্দ সকালে বিরতির পর। সঙ্গে থাকবেন।